হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএম এডুকেশন। আজকে আমরা ভূগোলের ওপর কিছু পিওয়াইকিউ, গুরুত্বপূর্ণ পিওয়াইকিউ আজকে আমরা আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই? অপশন কি আছে? মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। তাহলে আমাদের এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, মণিপুর। তাহলে এখান থেকে আমাদের কি জানতে হবে যে বাংলাদেশের সাথে কোন কোন রাজ্য সীমানা রয়েছে, কোন কোন রাজ্য আছে। এখানে আমি লিখে দিচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম, এছাড়া এই যে বাকি তিনটে, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। তাহলে এই পাঁচটা রাজ্যকে ঘিরে বাংলাদেশের সীমানা স্পর্শ করেছে, ভারতের এই পাঁচটি রাজ্য। নেক্সট কোশ্চেনে আসি। ভারতের কটি রাজ্য নেপালের সাথে সীমানা স্পর্শ করেছে? এটাও আমাদের জানা দরকার আছে। তাহলে কটি রাজ্য? এর সঠিক উত্তর হচ্ছে পাঁচটি রাজ্য। তাহলে কোন পাঁচটি রাজ্য সেটাও আমাদের জেনে নেওয়া দরকার। উত্তরাখণ্ড, আমি ইউপি লিখলাম শর্টে, উত্তরপ্রদেশ, হ্যাঁ, বিহার, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম। তাহলে এই পাঁচটা রাজ্য হচ্ছে আমাদের নেপালের সাথে সীমানা স্পর্শ করেছে। নেক্সট কোশ্চেন, ভারতের 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কোন রাজ্যের উপর দিয়ে গেছে? আমরা সবাই এতদিন দেখো পরীক্ষার আগে আমরা যখন পড়ে যেতাম যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কটা রাজ্যের উপর দিয়ে গেছে। কটা রাজ্যের উপর দিয়ে গেছে আমরা সবাই জানি? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর। কিন্তু প্রশ্ন দেখো কি দিয়েছে, ভারতে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এটা কি আমাদের ভারতের প্রমাণ সময়? তাহলে কটা রাজ্যের উপর দিয়ে গেছে? 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। 5টি রাজ্যের উপর থেকে গেছে। সেই 5টি রাজ্য কি কি? ইউপি মানে উত্তরপ্রদেশ, এমপি মানে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড় আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে এই 5টা রাজ্যের উপর দিয়ে গেছে। তাহলে এখানে আমার সঠিক উত্তর কি আছে? এই যে 36। এখন কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা খুব আসার চান্স বেশি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রাতাপানি টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতে অনেকগুলো টাইগার রিজার্ভ এখন বর্তমানে রয়েছে, তার মধ্যে এই একটা বিখ্যাত আছে রাতাপানি টাইগার রিজার্ভ। তো এই রাতাপানি টাইগার রিজার্ভ বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। তাহলে এই মধ্যপ্রদেশে নিশ্চয়ই আরো কিছু বিখ্যাত আমাদের ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ রয়েছে, তাহলে সেগুলো আমরা একটু জেনে নেওয়া যাক। আমি এমপি হিসেবে লিখলাম, ঠিক আছে, মধ্যপ্রদেশ। যেমন পরীক্ষায় বারবার একটা আসে, সেটা কি? কানহা ন্যাশনাল পার্ক, কানহা। এছাড়া কি আছে? পেঞ্চ, পেঞ্চ জাতীয় উদ্যান, পেঞ্চ। কি আছে? বান্ধবগড়। কি আছে? সাতপুরা। আর আমাদের তো বললাম আমি রাতাপানি টাইগার রিজার্ভ তো রয়েছেই। তো এই 5টা হচ্ছে প্রধানত ভারত মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভ বা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে। তো এগুলো তোমরা সবাই কিন্তু খাতায় নোট করে নিও, সবকটাই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? কি কি আছে 4টে অপশনে? আন্দামান, গ্রেট নিকোবর, ব্যারেন দ্বীপ আর হচ্ছে পোর্ট ব্লেয়ার। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে? গ্রেট নিকোবর।
আমরা কিন্তু যখন এই প্রশ্নটা জানি সবাই আমরা কি জানি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট আছে, কিন্তু এক্সাক্ট কোন জায়গা আছে সেটা কিন্তু আমাদের ধারণা অনেকেরই থাকে না। সেই জন্য এই অপশনগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। সেই জন্য এটা উত্তর কি হবে, গ্রেট নিকোবর। তাহলে আজ থেকে তোমরা জানবে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত, গ্রেট নিকোবরে অবস্থিত। তাহলে এই ভাগে আমরা একটু জেনে নিই, এই যে ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তরে কি আছে আমাদের, ইন্দিরা কল। তাহলে ভারতের উত্তরতম বিন্দু কি, ইন্দিরা কল। কোথায় রয়েছে, JNK মানে জম্মু কাশ্মীর। দক্ষিণতম বিন্দু এই যে আমরা এইমাত্র পড়লাম কি আছে, ইন্দিরা পয়েন্ট। পূর্বতম বিন্দু কি হবে, কিবিথু। কোথায় আছে এটা, অরুণাচল প্রদেশে। আর পশ্চিমতম বিন্দুর নাম কি, গুহার মিটর। এই গুহার মিটর কোথায় আছে আমাদের, গুজরাটে। এটা হচ্ছে আমাদের এই যে ইন্দিরা পয়েন্ট, এটা আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু। পরীক্ষা অনেক সময় এই প্রশ্নটা আসে যে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটা, মানে ধরো ভারতের এই যে ম্যাপটা, এই নিচটা, তো এই যে স্থলবিন্দুটা, এই স্থলবিন্দুটা একদম শেষ সীমার যে স্থলবিন্দুটার নাম কি, সেটা কি হবে উত্তর, সেটা হবে হচ্ছে আমাদের কন্যাকুমারিকা বা কেপ ক্যামোরিন। কন্যাকুমারিকা, কন্যাকুমারিকা বা কেপ ক্যামোরিন, যেটা তামিলনাড়ুর উপকূলের ঠিক নিচের সাইডটা রয়েছে। নেক্সট কোশ্চেনে আসি আমরা। বর্তমানে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি, এখন বর্তমানে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে, অপশন নাম্বার বি, কয়না। তাহলে এখান থেকে আমাদের জানতে হবে বাকি অপশনগুলো সম্পর্কে একটু জেনে নিই। দেখো অপশন এতে কি আছে, সিদ্রাপং। এই সিদ্রাপং কি হচ্ছে, এই সিদ্রাপং হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে সবার আগে লিখি সিদ্রাপং। এই সিদ্রাপং হচ্ছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। অনেক সময় এই সালটাও চলে আসে, কত সালে হয়, 1897 সালে। আচ্ছা দেখো এখানে আছে কি সালাল, এটাও কি একটা জলবিদ্যুৎ কেন্দ্র, বিখ্যাত। হ্যাঁ, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, তো এটা উত্তর কি হবে, JNK মানে কি জম্মু এবং কাশ্মীর। ঠিক আছে, একটা কি হীরাকুদ। হীরাকুদ তোমরা সবাই জানো, হীরাকুদ কোথায়, আমাদের উড়িষ্যাতে রয়েছে। এই হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর, মহানদীর ওপর। আর এখানে তাহলে আমার সবকটা, তাহলে বর্তমানে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি, তাহলে উত্তর কয়না। এই কয়না কোথায়, মহারাষ্ট্রে। হ্যাঁ, এই কয়না কোথায়, মহারাষ্ট্রে। চলো নেক্সট কোশ্চেনে যাই। শিবসাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে, এখানে অনেকেই অ্যান্সার কিন্তু হট করে কর্ণাটক মেরে দেবে। যদি কর্ণাটক অ্যান্সার করো তাহলে কিন্তু অপশনটা, অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। প্রশ্ন দিয়েছে শিবসাগর হ্রদ, আর যেটা করবে সেটা কি শিব সমুদ্রম। যদি এখানে তোমাকে বলতো যে শিব সমুদ্রম জলপ্রপাত, শিব সমুদ্রম জলপ্রপাত বা ওয়াটারফল, তাহলে এটার উত্তর হবে কি আমাদের কর্ণাটক, কাবেরী নদীর ওপরে। কিন্তু আমাকে প্রশ্নটা দিয়েছে শিবসাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত, তাহলে সঠিক উত্তর কি হবে, মহারাষ্ট্র। হ্যাঁ, তাহলে শিবসাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত, মহারাষ্ট্রে। পরের কোশ্চেনে যাই। বিখ্যাত ফেমাস কোশ্চেন, প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় আসে, তোমরা সবাই জানো। লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত, তাহলে কোন রাজ্যে অবস্থিত, সবাই জানো, মণিপুর। এছাড়াও এই মণিপুর আরো একটা বিখ্যাত কিন্তু হ্রদ রয়েছে, যেটাকে আমরা বলি ভাসমান হ্রদ। কি আছে, কেইবুল লামজো, সরি কেইবুল।
কেইবুল লামজো। এটা হচ্ছে একটা কি একমাত্র ভাসমান হ্রদ, একমাত্র ভাসমান হ্রদ। তাহলে যদি তোমাকে পরীক্ষা আসে যে একমাত্র ভাসমান হ্রদ কোনটি, তাহলে উত্তর কি হবে? এই কেইবুল লামজো। এটাও কোথায় অবস্থিত? এই মণিপুরেই অবস্থিত। বুঝতে পেরেছো? কেমন লাগছে আজকের ক্লাসটা? ভালো লাগছে তো সবার? তাহলে চলো নেক্সট কোশ্চেন এগোই। মধ্যপ্রদেশের নেপানগর কি কারণে প্রসিদ্ধ? আমাদের কিন্তু এরকম অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় যে এই কয়লা খনিটা কি কারণে প্রসিদ্ধ, এরকম কিন্তু পুলিশের পরীক্ষা বলো, এসএসসি জিডি বলো, অনেক রকম আগে কিন্তু এসছে পরীক্ষা। তাই জন্য আমি এই প্রশ্নটা আজকে নিয়ে এসেছি যে মধ্যপ্রদেশের নেপানগর কি কারণে প্রসিদ্ধ। দেখো অপশন এতে কি আছে? লৌহ ইস্পাত। অপশন বিতে কি আছে? চিনি। অপশন সিতে আছে হিরে। অপশন ডিতে আছে সংবাদপত্রের মুদ্রণ। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে সংবাদপত্রের মুদ্রণ। এর মানে কি? সংবাদপত্রের মুদ্রণ মানে হচ্ছে নিউজ প্রিন্ট। মানে যে তোমরা সকালে দেখো বাড়িতে বাবা মা বা তোমরাও দেখবে পড়ো না নিউজ পেপার, এই নিউজ পেপার প্রিন্ট, নিউজ পেপার প্রিন্ট। তাহলে ভারতের বৃহত্তম নিউজ পেপার প্রিন্ট যে মানে কারখানাটা, সেটা কোথায় হচ্ছে? মধ্যপ্রদেশের নেপানগরে। যদি বলে এটা কত সালে এটা তৈরি হয়েছে, সালটাও তোমরা জেনে নাও। কত? 1955 সালে। বোঝা গেল? আচ্ছা, এছাড়া এই দেখো এখানে অপশন একটা আছে হিরে। আচ্ছা, এই হিরে নিয়ে তোমাকে একটা পয়েন্ট আমি বলে, যে জন্য আমি অপশনে রেখেছি। এই হিরে, ভারতের বৃহত্তম হীরের খনি কোনটি? এই কিন্তু পরীক্ষায় খুব আসে, যে ভারতের বৃহত্তম হীরের খনি কোনটি? ভারতের বৃহত্তম হীরের খনি, ভারতের বৃহত্তম হীরের খনি কোনটি? তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে পান্না। এটাও কোথায় অবস্থিত? আমাদের মধ্যপ্রদেশে। তাহলে মধ্যপ্রদেশের দুটো কিন্তু ফেমাস জিনিস আমরা পেয়ে গেলাম। একটা কি? এই ভারতের বৃহত্তম হীরের খনি কি হচ্ছে? আমাদের পান্না। সেটা কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত। আর একটা কি হচ্ছে? যে নিউজ পেপার, যে খবরের কাগজ প্রিন্ট, এটাও ভারতের বৃহত্তম কারখানা কোনটা? এটাও মধ্যপ্রদেশের নেপানগর অবস্থিত। এই যে নেপানগর। তাহলে এখান থেকে তোমরা এটা নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তাহলে কত সালে হয়? 1955 সালে। নেক্সট প্রশ্নে আসি। ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? তাহলে ভারতের প্রাচীনতম বন্দর কোনটা? কলকাতা বন্দর। তাহলে সঠিক উত্তর কি? আমাদের অপশন নাম্বার বি। ভারতের প্রাচীনতম বন্দর কোনটা? কলকাতা বন্দর। আচ্ছা, এই কলকাতা বন্দরের এখন নাম বর্তমানে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সেটা কি হবে? শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। এটা একটু জেনে রেখো, কারণ কি এখন বর্তমানে কিন্তু কোশ্চেন এভাবে দিতে পারে যে বর্তমানে কলকাতা বন্দরের বর্তমান নাম। তাহলে এর বর্তমান নাম কি? শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। আর ভারতের প্রাচীনতম বন্দর কোনটা? সেটা হচ্ছে কলকাতা বন্দর। এই কলকাতা বন্দর কিন্তু একটা নদী বন্দর। হ্যাঁ, আচ্ছা নেক্সট প্রশ্নে আসি। কোন বন্দরটি ভারতের পশ্চিম উপকূলের বন্দর? দেখো চারটে অপশন দিয়েছে, এন্নোর, তুতিকোরিন, হলদিয়া, চেন্নাই। তাহলে কি তোমাকে এখান থেকে আমাকে জানতে হবে কি কোনগুলো পশ্চিম উপকূলের বন্দর, কোনগুলো পূর্ব উপকূলের বন্দর? তাহলে কি তুমি যে কোনো একটা বন্দরের সমস্ত কিছু জেনে রাখো। তুমি যদি পূর্ব উপকূলের বন্দর সমস্ত কিছু জানতে পারো, তাহলে তুমি মানে অবশ্যই তুমি সেটার মানে অপশন চুজ বা অপশন টেস্ট করে তুমি পশ্চিম উপকূলের বন্দরও বার করে নিতে পারবে। দেখো আমি তোমাকে তাহলে বলি পূর্ব উপকূলের বন্দরগুলো কি কি। পূর্ব উপকূলের বন্দরগুলো কি কি সেগুলো তোমাকে বলে দিই। এটা একটা ট্রিক্স আছে। হ্যাঁ, পবিত্র হলো কোচে, এই সূত্রটা একটু তোমরা সবাই জেনে নিও। পবিত্র হলো কোচে, এখানে সমস্ত পূর্ব উপকূল বন্দর পেরে যাবে। এখানে তুমি যে কটা জানো তার মানে কি তুমি সবকটা পূর্ব উপকূলের বন্দর জেনে গেলে। এর মধ্যে যেটা থাকবে না সেটাই হচ্ছে পশ্চিম উপকূলের বন্দর। দেখো তাহলে কি কি আছে। এই যে এই পতে কি হবে? পারাদ্বীপ। আচ্ছা, এই যে এই বিতে কি হবে? বিশাখাপত্তনম। আর এই বিশাখাপত্তনম হচ্ছে ভারতের প্রাচীনতম প্রাকৃতিক বন্দর। ঠিক আছে, বিশাখাপত্তনম।
তারপরে যে ত্রো, এই ত্রোতে কি হচ্ছে, এই ত্রোতে হচ্ছে তুতিকোরিন। তারপরে দেখো যে হলো, এই যে হলো, এটাতে কি হবে, হলদিয়া। এই যে কোটা দেখছো না, এই কো মানে হচ্ছে কোচিন বা কোচি, কোচি বন্দর। আর এই যে চয়েকার, এই চয়েকারটা হচ্ছে কি আমাদের এই যে চেন্নাই, এই যে চেন্নাই। তাহলে এই যে পবিত্র হলো হচ্ছে, এই যে তুমি যে বন্দরগুলোর নাম এখানে দেখছো, এগুলো তুমি যদি জানো তাহলে ভাবে তুমি সমস্ত পূর্ব উপকূলের বন্দর জেনে গেছো। এরপরে যেটা বাকি থাকবে সেটাই হচ্ছে পশ্চিম উপকূলের বন্দর। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে দেখো, তাহলে আমি অপশন টেস্ট করছি। দেখো তুতিকোরিনে, দেখো তুতিকোরিন আছে, তাহলে তুতিকোরিন হবে না। এই দেখো হলদিয়া, হলদিয়া আছে, হবে না। চেন্নাই, চেন্নাইও আছে, দেখো হবে না। তাহলে আমাদের অপশন নাম্বার কি হবে, অপশন নাম্বার এ, এন্নোর। ঠিক আছে, এছাড়া পশ্চিম উপকূলে আর তোমাকে একটা বিখ্যাত বন্দরের নাম বলে দিই, সেটা হচ্ছে কি মারমাগাও। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত, গোয়াতে। এটা হচ্ছে লোহা রপ্তানির জন্য বিখ্যাত। তাহলে মারমাগাও কোথায়, গোয়াতে। ভারতের মোটামুটি এখন বর্তমানে সবচেয়ে বেশি লৌহ রপ্তানিকারক মানে বৃহত্তম হচ্ছে এই মারমাগাও বন্দর, কোথায়, গোয়াতে। এছাড়া আর কি আছে বললাম, এই যে এন্নোর। এই এন্নোরটা কোথায়, আমাদের অন্ধ্রপ্রদেশে। এই দুটো বন্দর কিন্তু মাথায় রাখো, এই দুটো বন্দর হচ্ছে পশ্চিম উপকূলের বন্দর। আচ্ছা, নেক্সট পয়েন্টে আসি বা নেক্সট কোশ্চেনে আসি। নিচের কোনটি একটি রবি ফসল? চারটে অপশন আছে দেখো, ধান, ভুট্টা, ছোলা, তুলো। তাহলে আমাকে এখান থেকে নিশ্চয়ই জানতে হবে যে রবি ফসলগুলো কি কি। এছাড়া আর কি কি আছে, আমাদের তিন রকমের ফসল হয়, একটা হচ্ছে খারিফ ফসল, একটা রবি ফসল, একটা কি জাইদ ফসল। তাহলে এখান থেকে সবার আগে আমি, যেহেতু রবি ফসলের কোশ্চেন, তাহলে রবি ফসলে আসি। দেখো সবার আগে এখানে জানতে হবে যে রবি ফসল একটা কি ফসল। রবি ফসল একটা হচ্ছে শীতকালীন ফসল, একটা শীতকালীন ফসল। আচ্ছা, এই রবি ফসল, এখান থেকে এই প্রশ্নগুলো না নোট করে রাখবে, হ্যাঁ, কারণ এগুলো প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু আসে। রবি ফসল, রবি ফসলের বীজ রোপণ করা হয় কোন মাসে? বীজ রোপণ করা হয় বা রোপণ হয় অক্টোবর থেকে নভেম্বর মাসে। ঠিক আছে, আর ফসলটা কাটা হয় কবে? রবি ফসল কাটা হয় কবে? তাহলে এটা কি হবে, মার্চ এপ্রিল। হ্যাঁ, মার্চ এপ্রিল মাসে কাটা হয়। তাহলে আমরা এই রবি ফসলের কটা উদাহরণ আমরা জেনে নিই। দেখো জব হয়, তারপর গম হয়, ছোলা হয়, সমস্ত রকমের ডাল হয়, সরিষা হয়। এই যে সরিষা আর হচ্ছে ডাল। ডাল হচ্ছে যে কোনো প্রকারের ডালই হচ্ছে আমাদের কি রবি শস্য। আমাদের দেখবে যদি তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো বিগত বছরে, কলকাতা পুলিশ কনস্টেবল 2022 দেখবে এরকম একটা প্রশ্ন এসেছিল যে ডাল কি ধরনের শস্য, খারিফ শস্য, রবি শস্য, জাইদ শস্য, না কোনোটি নয়। তাহলে এই ডাল কি আমাদের এই রবি শস্যের মধ্যে পড়ে। তাহলে দেখো এখান থেকে কি কি আছে, দেখো ধান, এই ধান কি, ধান হচ্ছে খারিফ শস্য। এই ভুট্টা, ভুট্টা কি খারিফ শস্য। এই তুলো, তুলোটা কি, তুলো হচ্ছে খারিফ শস্য। তাহলে এই যে ছোলা, এই ছোলাটা কি আমাদের রবি শস্য। তাহলে সঠিক উত্তর কি হবে, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি, কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক? তাহলে আমাদের সৌরজগতে তো বিভিন্ন গ্রহ রয়েছে, কিছু বামন গ্রহ রয়েছে, কিছু কুলীন গ্রহ রয়েছে। আচ্ছা, কুলীন গ্রহগুলো কোনটা? এই যে বুধ থেকে শুরু করে যে আমরা নেপচুন অব্দি বলি, বুধ থেকে শুরু করে যে নেপচুন অব্দি, সেগুলোকে আমরা কি বলি, কুলীন গ্রহ। আর বামন গ্রহ আমাদের কটা, তিনটে গ্রহ। কি কি হয়, প্লুটো, সেরেস এবং জেনা। প্লুটো, সেরেস আর হচ্ছে জেনা, এই তিনটে হচ্ছে আমাদের কি বামন গ্রহ। আর একটা কোশ্চেন পরীক্ষায় খুব আসে, এই প্লুটোকে কত সালে বামন গ্রহ আখ্যায়িত করা হয়েছে? এই প্লুটোকে 2006 সালে, 2006 সালে এই প্লুটোকে
বামন গ্রহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে এখানে প্রশ্নটা আমাদের কি দিয়েছে, কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক? কোন গ্রহ হবে? অপশন নাম্বার সি, বৃহস্পতি। এখান থেকে আরো কিছু প্রশ্নে আমরা আসি, যে এখন কিন্তু বর্তমানে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা কিন্তু সর্বাধিক নয়, তাহলে সর্বাধিক উপগ্রহ সংখ্যা এখন কার? শনির। হ্যাঁ, সর্বাধিক উপগ্রহ এখনকার শনি। এছাড়াও কি আসতে পারে বৃহস্পতি থেকে? বর্তমানে সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি? গ্যানিমিড। এই গ্যানিমিড কার উপগ্রহ? বৃহস্পতি। তাহলে বর্তমানে সৌরজগতের, পুরো সোলার সিস্টেমের, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ নাম কি? গ্যানিমিড। এই গ্যানিমিড কার উপগ্রহ? বৃহস্পতি। এছাড়া বৃহস্পতি আরো দুটো ফেমাস উপগ্রহ আছে, একটা কি ইউরোপা, আর একটা কি ক্যালিস্টো। দেখো এখানে অপশনে কি কি আছে? পৃথিবী, পৃথিবীর উপগ্রহ আমরা সবাই জানি কি? চাঁদ। মঙ্গলের আমাদের উপগ্রহ কি কি? মঙ্গলের হচ্ছে প্রধানত দুটি উপগ্রহ, কি কি? একটা হচ্ছে ফোবস, আর একটা কি হবে? ডিমোস। এই ডিমোসটা সবাই এই জন্য মাথায় রাখবে, এই ডিমোস হচ্ছে সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম উপগ্রহ। তাহলে সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম উপগ্রহ কি? এই ডিমোস। আর শনির তো একাধিক আছে। শনি, তার মধ্যে বৃহত্তম উপগ্রহ কি কি আছে? শনির বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন শুরু হওয়ার আগে তোমাদের আমি কিছু বলতে চাই। আমাদের যে ডিএম এডুকেশন চ্যানেলটা, তোমরা কিন্তু সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বিগত 15 বছর ধরে আমাদের এই ডিএম এডুকেশন চ্যানেলটি বর্তমানে খোলা হয়েছে, কিন্তু আগে আমাদের কোনো অনলাইন ব্যবস্থা ছিল না। এই বিগত 15 বছর আগে এই ডিএম এডুকেশন আমাদের কিন্তু সমস্ত ছাত্রছাত্রীর পাশে ছিল, এবং কি তারা বর্তমানে আজকে সরকারি চাকরিতে কর্মরত। তাই তোমরা একটু সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের এখন বর্তমানে আবাসিক স্থল, মানে হচ্ছে এখানে থেকে পড়াশোনা করার জন্য সমস্ত ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তাই তোমরা যদি যোগাযোগ করতে চাও বা ইচ্ছুক হও, তাহলে এই যে এই নাম্বারটা 8641943535, এই নাম্বারটায় তোমরা কিন্তু যোগাযোগ করো এবং আমাদের সাথে কথা বলতে পারো। ঠিক আছে, তাহলে সবাই কিন্তু একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও। এটাই কিন্তু আমাদের প্রথম ভিডিও, এর আগে আমাদের কখনোই অনলাইন ভিডিও করা হয়নি বা অনলাইন ক্লাস করা হয়নি। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি। রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? আচ্ছা, রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? এটা সঠিক উত্তর কি হবে? জার্মানি। এখানে একটা ট্রিক্স আমাদের মনে রাখতে হবে, কি? দুই রাজা বোরা ভেরু। যদি এই ছন্দটা বা এই ছদ্ম নামটা যদি তুমি, মানে এই পুরো যে সূত্রটা তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে কোন ইস্পাত কেন্দ্রটা কোন দেশের সহযোগিতায় করে তোমরা সব করে দিতে পারো। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, যেমন এই দুই, হ্যাঁ, এই দু মানে কি? দুর্গাপুর। এই দুর্গাপুর কোন দেশের সহযোগিতায় করে উঠেছে? এই যে রস্যই, ইংল্যান্ড, ইএনজি লিখলাম, হ্যাঁ, ইংল্যান্ড। আচ্ছা, এই যে রাজা, এই রাতে কি হচ্ছে? আমাদের এই রাউরকেল্লা। আর এই জাতে কি হবে? এই যে আমাদের অ্যান্সার, এই যে জার্মানি। আচ্ছা, বোরা, এই বোতে কি হচ্ছে? বোকারো। হ্যাঁ, বোকারো স্টিল প্ল্যান্ট আমরা বলি, বোকারো, ঝাড়খণ্ডের বোকারো। এই বোকারো, এই রাতে কি হবে? এই রাতে হচ্ছে আমাদের রাশিয়া। তাহলে এই বোকারো স্টিল প্ল্যান্টটা কোন দেশের সহযোগিতা করে উঠেছে? রাশিয়া। আর এই দেখো ভেরু, এই ভেতে কি হচ্ছে? ভিলাই। ভিলাই থেকে একটা জিনিস মাথায় রাখবে, ভারতের বর্তমানে বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কারখানাটি কোনটি? ভিলাই। তাহলে এই ভিলাইটা কি বর্তমানে ভারতের বৃহত্তম সরকারি
লৌহ ইস্পাত কেন্দ্রটি কি? ভিলাই। এই ভিলাই কোথায় অবস্থিত? এই ভিলাই হচ্ছে আমাদের ভারতের ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, ঠিক আছে। এই ভিলাই কোথায়? ছত্তিশগড়, ছত্তিশগড়। আর এই ভিলাই কোন দেশের সহযোগিতা করে? যে রু, কোথায় গেলে? যে রু, এই রুতেও কি হচ্ছে আমাদের? এই রাশিয়া। তাহলে দেখো আরেকবার আসি, দুই রাজা বোরা ভেরু। এই যে দুই, দুতে কি হচ্ছে? দুর্গাপুর। ইতে কি হচ্ছে? ইংল্যান্ড। মানে কি দুর্গাপুর হচ্ছে ইংল্যান্ডের সহযোগিতা বা ব্রিটিশের সহযোগিতায় হয়েছে। তবে কি রাজা, রাটা কি হচ্ছে? যে আমাদের রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র, এটা কোথায়? জার্মানি। এই যে সঠিক উত্তর আমাদের জার্মানি। এই দেখো বোরা, এই বোতে কি হচ্ছে? বোকারো স্টিল প্ল্যান্ট। যদি প্রশ্ন আসে বোকারো স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায়, তাহলে কি হবে? যে রা মানে রাশিয়া। আর লাস্টে কি হচ্ছে? ভেরু, ভেরুটা কি? ভেটা কি? ভিলাই, ঠিক আছে। আর এই রুটা কি? রাশিয়া। তাহলে রাশিয়াতে এই দুটো হচ্ছে। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসে, বিভিন্ন পরীক্ষায়, পুলিশের পরীক্ষায়, ডাব্লিউবিসিএস এর পরীক্ষায়, মিসলেনিয়াস এর পরীক্ষায়, এসএসসি জিডি, সমস্ত পরীক্ষা কিন্তু একবার করে হলে এই কোশ্চেনটা কিন্তু ঘুরে এসেছে। তাই এই সূত্রটা তোমরা যদি একবার মাথায় থাকে, তাহলে কিন্তু তোমরা সমস্ত ইস্পাত কেন্দ্রের কোথায় কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে তোমরা জানতে পারবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, কটন পলিস অফ ইন্ডিয়া, ফেমাস কোশ্চেন, ঠিক আছে। কটন পলিস অফ ইন্ডিয়া ভারতের কোন রাজ্যকে বলা হয়? তাহলে কটন পলিস অফ ইন্ডিয়া বলা হয়, সঠিক উত্তর কি? মুম্বাইকে। তাহলে কটন পলিস অফ ইন্ডিয়া ভারতের কোন রাজ্যকে বলা হয়? মুম্বাইকে। আচ্ছা, কটন মানে কি? তুলো। তাহলে এখান থেকে নিশ্চয়ই একটা প্রশ্ন আসতে পারে যে তুলো উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? তাহলে তুলো উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? গুজরাট বর্তমানে, ঠিক আছে। তুলো উৎপাদনে প্রথম রাজ্য কি আমাদের? গুজরাট। আর যদি দ্বিতীয় চাই তাহলে হবে আমাদের এই মহারাষ্ট্র বা মুম্বাই। যার জন্য কিন্তু মুম্বাইয়ে এত পরিমাণে আমাদের কটন মিল রয়েছে, যার জন্য একে আমরা বলি কটন পলিস অফ ইন্ডিয়া। যদি সাপোজ তোমার যদি জানতে ইচ্ছে হয় যে কটন পলিসি কেন বলা হয়, কটন পলিস অফ ইন্ডিয়া এই কারণেই বলে কারণ মুম্বাইয়ে বর্তমানে মানে হচ্ছে তুলো মানে কটন মিল, কটন মিলের সংখ্যা সর্বাধিক ভারতে। কোথায়? এই আমাদের মুম্বাইতে, যার জন্য একে কটন পলিস অফ ইন্ডিয়া বলা হয়। আর যদি তোমাকে প্রশ্ন দেয় যে তুলো উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি, তাহলে সঠিক উত্তর কি হবে? গুজরাট। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে আসি। দেখো গুজরাট, এই জন্য আমি অপশনেও রেখেছি। ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোনটি? ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোনটি? তাহলে সঠিক উত্তর কি হবে? যদুগোড়া। আচ্ছা, এই যদুগোড়া কোথায় অবস্থিত? এই যদুগোড়া হচ্ছে আমাদের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ঝাড়খণ্ডের যদুগোড়া। এটা কি আমাদের ভারতের প্রথম ইউরেনিয়াম খনি। তাই নিশ্চয়ই এই যে কটা অপশন আছে, নিশ্চয়ই কিছু না কিছু তো মানে আছে, তাহলে এর আমরা পুরো বিস্তারিত জানি। দেখো তুমালাপল্লী, এই তুমালাপল্লী কি বর্তমানে ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি কোনটা? এই তুমালাপল্লী, ঠিক আছে। মানে সব থেকে বেশি ইউরেনিয়াম প্রডিউস হয়, মানে উৎপাদন বেশি সর্বোচ্চ কোথায়? আমাদের এই তুমালাপল্লী। তাহলে এই পয়েন্টটা একটু লিখে রাখো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, যে বর্তমানে ভারতের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদক স্থান কোনটা? সেটা হচ্ছে এই তুমালাপল্লী, ঠিক আছে। তুমালাপল্লী। আচ্ছা, এই তুমালাপল্লীটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। আর এই যদুগোড়া কোথায়? ঝাড়খণ্ডে। আচ্ছা দেখো অপশন সিতে আছে ডিগবয়। তাহলে ডিগবয়টা কোথায় আছে? ডিগবয় হচ্ছে আসাম। আচ্ছা, আসামের ডিগবয়টা কি? এটা হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল খনি। তাহলে এখানে আমি পয়েন্ট হিসেবে লিখে দিই, ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটা? আমাদের এই ডিগবয়। এই ডিগবয়টা কোথায় বললাম? আসামে। কত সালে এখান থেকে মানে এই তৈল উৎপাদনটা শুরু হয় বা তৈল খনিজে যে তৈল পরিশোধন করা হয়, সেটা হচ্ছে 1889। আর লাস্টে কি আছে? জামুরিয়া। এটাও কিন্তু একটা বিখ্যাত পয়েন্ট।
জামুরিয়াটা কি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সৌর বিদ্যুৎ প্ল্যান্ট। তাহলে পশ্চিমবঙ্গ, আমি ওয়েস্ট বেঙ্গল লিখলাম, হ্যাঁ, ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল তথা ভারতের প্রথম সোলার প্ল্যান্ট, সোলার প্ল্যান্ট, ভারতের প্রথম সোলার প্ল্যান্ট তাহলে কি আমাদের এই জামুরিয়া। ক্লিয়ার হলো? তাহলে আমরা চারটে অপশনে ক্লিয়ার করে দিলাম। নেক্সট কোশ্চেন, ধৌলিগঙ্গা ও অলকানন্দার মিলিত প্রয়োগের নাম কি? আচ্ছা, তাহলে নিশ্চয়ই যে এখানে দেখো কতগুলো প্রয়োগ আছে, তাহলে নিশ্চয়ই আমাকে সবকটা প্রয়োগ অবশ্যই জানতে হবে। আমাদের ভারতে মোট হচ্ছে 5টা প্রয়োগ আছে। তুমি যদি এই 5টা প্রয়োগ না জানো তাহলে তো তুমি অ্যান্সার করতে পারবে না। তাহলে আমরা এই 5টা প্রয়োগ কি কি আমরা বলে দিই। দেখো, সবার আগে আসে দেব প্রয়োগ। এই দেব প্রয়োগ কি হবে? অলকানন্দা, অলকানন্দা ও ভাগীরথী, অলকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহ হচ্ছে এই দেব প্রয়োগ। ঠিক আছে। আচ্ছা, বিষ্ণু প্রয়াগ, এই যে আমরা কোশ্চেনটা দেখলাম না, এই যে ধৌলিগঙ্গা ও অলকানন্দার মিলিত প্রয়োগ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বিষ্ণু প্রয়াগ। বিষ্ণু প্রয়াগ কি হবে? অলকানন্দা আর হচ্ছে ধৌলিগঙ্গা। আচ্ছা, কর্ণপ্রয়াগ, অলকানন্দা আর হচ্ছে পিন্ডার। আচ্ছা, নন্দপ্রয়াগ, অলকানন্দা ও নন্দপ্রয়াগ, সরি, নন্দাকিনী। আর একটা লাস্ট আছে, এটা কি আছে? রুদ্রপ্রয়াগ। হ্যাঁ, আমি এখানে একটু লিখে দিচ্ছি, লিখে নাও, তোমরা পয়েন্ট করে নাও। রুদ্রপ্রয়াগ, এটাও কি হবে? অলকানন্দা আর কি হবে? মন্দাকিনী। হ্যাঁ, তাহলে আমাদের এই টোটাল আমাদের 5টা আমরা পেয়ে গেলাম। এই 5টা যদি আমাদের জানা থাকে তাহলে এই প্রশ্ন কিন্তু অনেকবার এসছে। তোমরা যদি কেউ খুঁজে দেখতে চাও খুঁজে দেখতে পারো। এই ধৌলিগঙ্গা অলকানন্দা মিলিত প্রয়োগ আসতে পারে, সব থেকে বেশি আছে এইটা। হ্যাঁ, অলকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রয়োগের নাম কি? সঠিক উত্তর কি হবে? দেব প্রয়োগ। অলকানন্দা ও ধৌলিগঙ্গার যেটা আমরা এই মাত্র দিয়েছি কোশ্চেনে, সেটা কি? বিষ্ণু প্রয়োগ। কর্ণপ্রয়াগ কি হবে? অলকানন্দা ও পিন্ডার। আর নন্দপ্রয়াগ কি হচ্ছে? অলকানন্দা নন্দাকিনী। আর আমাদের রুদ্রপ্রয়াগ কি? অলকানন্দা ও মন্দাকিনী। আচ্ছা দেখো, সব কটাতেই তো অলকানন্দা আছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে একটি তো জানার ইচ্ছে হচ্ছে যে অলকানন্দা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে এই অলকানন্দা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? শতপন্থ হিমবাহ থেকে, শতপন্থ গ্লেশিয়ার বা শতপন্থ হিমবাহ থেকে এই অলকানন্দার উৎপত্তি। এটা একটু তোমরা নোট ডাউন করে রাখো, পরবর্তীকালে কাজে লাগবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? অনেকবার এসছে এই কোশ্চেনটা। ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? দেখো অপশন কি কি আছে? ঋষিরায়, ঘুষুরিতে, ত্রিবেণীতে, শ্রীরামপুরে। তাহলে এর সঠিক উত্তর কি হবে? শ্রীরামপুরে। আচ্ছা, এই ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হচ্ছে? আমরা জানি শ্রীরামপুরে। কত সালে? 1832 সালে। তাহলে এই অপশনগুলো সম্বন্ধে আমরা একটু জেনে নিই। আচ্ছা, এই যে ত্রিবেণী, এই ত্রিবেণীটাকে একটা বিখ্যাত একটাকে কাগজ কারখানা। পরীক্ষায় এরকম প্রশ্ন অনেকবার আসতে পারে বা এসেওছে যে ভারতের এই ত্রিবেণী কোন কারখানার জন্য বিখ্যাত? চারটে অপশন দিলে তাহলে উত্তর কি হবে? কাগজ। তাহলে ত্রিবেণীকে একটা বিখ্যাত কাগজ কারখানা। আচ্ছা, রিষড়া, এটা ভিভিআই প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসে। হ্যাঁ, এটা কি দেখো আমরা বলি এখানে, ভারতের প্রথম, ভারতের প্রথম পাটকল, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? আমাদের এই রিষড়ায় হয়। কত সালে হয়? 1855 সালে। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের মানে মাথায় আসতে পারে যে এই রিষড়াটা কোথায় অবস্থিত? এটা কোথায়? আমাদের হুগলি জেলায়, আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়াতে হচ্ছে ভারতের প্রথম পাটকল 1855 সালে স্থাপিত হয়। আচ্ছা, সেকেন্ডে আসে কি? এই যে ঘুষুরি, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় অনেকবার এসছে যে ভারতের প্রথম, ভারতের প্রথম সুতাকল, ঠিক আছে, বা কাপড় কল, ভারতের প্রথম সুতাকল
বা কাপড় কল কোনটি? তাহলে উত্তর আমার কি হবে? এই ঘুষুরি। ঘুষুরির আরো একটা নাম আছে, তোমাদের সামনে আমি বলছি। ঘুষুরি বা ফোর্ট গ্লাস্টার, ঠিক আছে, ফোর্ট গ্লাস্টার। এটা কত সালে হয়? এটা হয় হচ্ছে আমাদের 1818 সালে। তাহলে এটা কোথায় হয় আমরা জানতে হবে তো জায়গাটা। তাহলে এটা কোথায় হবে? কলকাতায়। তাহলে আরেকবার আমি কোশ্চেনটা রিপিট করে দিই। ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? সেটা কোথায় হচ্ছে? শ্রীরামপুরে। শ্রীরামপুর তো তোমরা সবাই চেনো। আচ্ছা, 1832 সালে ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়। আচ্ছা, এখানে বাকি অপশন দেখো কি হয়েছে? রিষড়া। এই রিষড়া আমাদের কোথায়? হুগলি জেলায়। এটা কি আমাদের ভারতের প্রথম পাটকল? 1855 খ্রিস্টাব্দে এটি স্থাপিত হয়। আচ্ছা, ঘুষুরি। ঘুষুরিটা কি ভারতের প্রথম সুতা কল বা কাপড় কল? সেটা কোনটা? ঘুষুরি বা ফোর্ট গ্লাস্টার। অনেক সময় ঘুষুরি অপশনে বেশি ঘুষুরি দেয় পরীক্ষায়, এবার ঘুষুরি দ্বারা অপশনে নাও আসতে পারে। তাহলে এইটাও তোমরা জেনে রাখো, এই যে ফোর্ট গ্লাস্টার, ঠিক আছে, কত সালে? 1818 সালে। আর এটা কোথায় অবস্থিত? কলকাতায়। ত্রিবেণী কি বললাম? একটা কাগজ কারখানা। আর আমাদের এই শ্রীরামপুর তো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বন্দিপুর ন্যাশনাল পার্ক, খুব ফেমাস কোশ্চেন। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তাহলে সঠিক উত্তর কি হবে? বন্দিপুর ন্যাশনাল পার্ক হচ্ছে আমাদের কর্ণাটকে অবস্থিত। এছাড়া আরো কিছু বিখ্যাত ন্যাশনাল পার্ক একটু আগেও যেমন আমি করিয়েছিলাম, যে মধ্যপ্রদেশের কিছু কিছু বলে দিয়েছিলাম। তেমন ধরো আমাদের আরো কি কি হতে পারে, যেমন ধরো দুধওয়া ন্যাশনাল পার্ক। দুধওয়া ন্যাশনাল পার্ক, এটা আমাদের কোথায় আছে? উত্তরপ্রদেশ। সেলিম আলী ন্যাশনাল পার্ক বিখ্যাত, তোমরা সবাই জানো। সেলিম আলী কিন্তু দুটো হয়, হ্যাঁ, একটা সেলিম আলী ন্যাশনাল পার্ক হয়, একটা সেলিম আলী পাখিরালয় হয়। তাহলে সেলিম আলী ন্যাশনাল পার্ক, সেলিম আলী ন্যাশনাল পার্ক, এটা কোথায়? আমাদের JNK, মানে জম্মু কাশ্মীর, ঠিক আছে। আর সেলিম আলী পাখিরালয়, ঠিক আছে, মানে হচ্ছে বার্ড স্যাংচুয়ারি। সেলিম আলী পাখিরালয়, এটা কিন্তু আর জম্মু কাশ্মীর হবে না, এটার উত্তর কি হবে? গোয়া হবে, ঠিক আছে। সেলিম আলী পাখিরালয় কোথায়? আমাদের গোয়াতে। আর সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায়? আমাদের জম্মু কাশ্মীরে। দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায়? উত্তরপ্রদেশে। নেক্সট আরো যখন আমাদের ভিডিও প্রত্যেকদিন আসতে থাকবে, তখন আমাদের এরকম আরো অনেক তথ্য আমরা তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা আমি বলে দিই, যেটা এখন পরীক্ষায় খুব দিচ্ছে, সেটা কি? সুলতানপুর ন্যাশনাল পার্ক। হ্যাঁ, সুলতানপুর ন্যাশনাল পার্ক, সুলতানপুর ন্যাশনাল পার্ক, এটা আমাদের কোথায়? না, এটা আমাদের হচ্ছে হরিয়ানাতে, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি। সুন্দরবনকে কত সালে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? দেখো, সুন্দরবন মানে সব দিক থেকে সুন্দরবন থেকে একটা প্রশ্ন পুলিশের পরীক্ষায় বলো, বাকি যে কোনো পরীক্ষা হোক, এই সুন্দরবনকে কিন্তু ওরা টার্গেট করে। আর সুন্দরবন কিন্তু পুরো ওয়ার্ল্ড ফেমাস, ঠিক আছে, এই সুন্দরবন। দেখো, সুন্দরবন সম্পর্কে আমি কিছু তোমাদের তথ্য আজকে তুলে ধরবো, প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এসছে, ঠিক আছে। দেখো, কত সালে জাতীয় উদ্যান, আমরা সঠিক উত্তর করে নিই। সঠিক উত্তর কত? 1984। হ্যাঁ, তাহলে আমাদের জাতীয় উদ্যান হয় কত সালে? তোমাদের আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সবাই নোট করে রাখো, হ্যাঁ, কারণ এগুলো তোমরা পরে মিলিয়ে দেখো, পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে। 1984। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? তাহলে ইউনেস্কো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1987 সালে। এবার প্রশ্ন আসে, সুন্দরবনকে কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে? তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হচ্ছে আমাদের 1989 সালে। আরেকটা প্রশ্ন আসে, অনেকবার এসছে, সুন্দরবনকে কত সালে রামসার সাইটের তকমা দেওয়া হয়? কত সালে? আমাদের 2019 সালে।
এই প্রত্যেকটা পয়েন্ট না একটু তুলে রেখো, কারণ এটা ভীষণ ভাইটাল একটা জায়গা। সুন্দরবনকে কত সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়? 1984, হ্যাঁ 1984। ঠিক আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে? 1987। বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে? 1989। আর আমাদের রামসার সাইট কত সালে? 2019। রামসার সাইট মানে কি? জলাভূমি, হ্যাঁ জলাভূমি। তাহলে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, যে এই বিশ্ব জলাভূমি দিবস কত তারিখ হয়? একটু জেনে নাও। হ্যাঁ, বিশ্ব জলাভূমি দিবস কত তারিখ হয়? 2 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি। অনেকবার পরীক্ষায় এসেছে যে বিশ্ব জলাভূমি দিবস কত তারিখে, তাহলে কত? 2 ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেনে আসি, দেখো আমি এখানে অপশনে দিয়েও দিই, দেখো 84, 87, 89, 2019। চলো নেক্সট কোশ্চেন। ভারতের হিমালয় পর্বতমালা কটি রাজ্যের ওপর দিয়ে গেছে? মানে এই যে আমরা হিমালয় পর্বতমালা সম্পর্কে জানি, কিন্তু ভারতের কটা রাজ্যের ওপর দিয়ে গেছে সেটা আমাদের জানতে হবে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 9টি। তাহলে বর্তমানে ভারতের হিমালয় পর্বতমালা কটি রাজ্যের উপর দিয়ে গেছে? 9টি রাজ্যের উপর দিয়ে গেছে। বানিহাল গিরিপথ কোন রাজ্যের উপর অবস্থিত? তাহলে বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, অপশন নাম্বার এ। তাহলে বানিহাল গিরিপথ কোন রাজ্যের উপর অবস্থিত? জম্মু কাশ্মীর। আচ্ছা, এছাড়া আরো কিছু কিছু তোমাদের বলে দিই, দরকার আছে। যেমন সিকিমে নাথুলা পাস, হ্যাঁ বা নাথুলা গিরিপথ, যেটা হচ্ছে সিল্ক রুট আমরা বলি, যে প্রাচীনকালে ভারত আর চীনের মধ্যে যে সিল্ক নিয়ে যে আমদানি রপ্তানি হতো, সেই সিল্ক রুট প্রাচীনতম কি? এই নাথুলা, সিকিমের নাথুলা। আরো একটা আছে জেলেপলা, হ্যাঁ জেলেপলা পাস। আচ্ছা, হিমাচল প্রদেশে একটা কি হতে পারে দেখো, রোটাং পাস, ঠিক আছে, বা রোটাং গিরিপথ। এছাড়া অরুণাচল প্রদেশে কি হতে পারে? বমডিলা পাস, হ্যাঁ বমডিলা পাস। আর কি? দিফু বা ডিফু, দিফু পাস। তাহলে এগুলো একটু তোমরা জেনে নিও, হ্যাঁ। এছাড়া দেখো এখানে জম্মু কাশ্মীরের একটা আছে জহর ট্যানেল, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, জহর ট্যানেল। জহর ট্যানেল এটা আমাদের কোথায়? জম্মু কাশ্মীরে অবস্থিত। এছাড়া আরো একটা আছে খুব ইম্পর্টেন্ট, আমাদের ভারতের উচ্চতম পাস, হ্যাঁ এখন মানা পাস বা মানাগিরি পাস। এটা কোথায়? আমাদের উত্তরাখণ্ডে, হ্যাঁ মানা পাস, উত্তরাখণ্ডে। ঠিক আছে। আচ্ছা, উত্তরাখণ্ডে আরো একটা পাস আছে কি? শিবকিলা পাস। এটাও কিন্তু ভারত আর চীনের ব্যবসা বাণিজ্যের জন্য এই পাসটি করা হয়েছে। তাহলে ভারত আর চীনের প্রাচীনতম সিল্ক রুট পাস কোনটা? আমাদের এই নাথুলা পাস, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রাচীনতম সিল্ক রুট পাস। এটা কোথায়? সিকিমে আছে। সিকিম এছাড়া কি আছে? জেলেপলা পাস আছে। আচ্ছা, এই উত্তরাখণ্ডে আমরা কি পেলাম? এটা হচ্ছে ভারতের উচ্চতম পাস কি? মানা পাস। আর কি আছে? শিবকিলা পাস। এই শিবকিলা পাসটাও কি ভারত আর চীনের মধ্যে ব্যবসা বাণিজ্যের জন্য হতো। আর জহর ট্যানেল আমাদের আছে, এটাও কোথায়? জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে কি কি আছে? আমাদের এই বানিহাল গিরিপথ। আর আমাদের হিমাচল প্রদেশে এটা কি বললাম? রোটাঙ্গিরি পাস। তো সবকটাই কিন্তু একটু নোট করে নিও, হ্যাঁ। আর অরুণাচল প্রদেশে বমডিলা ডিফু পাস। নেক্সট কোশ্চেন, সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গের কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গের কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর কি? আমাদের পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে। আচ্ছা, এই পশ্চিম মেদিনীপুর থেকে একটা পয়েন্ট তোমাদের আমি খুব বলে রাখি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে পশ্চিম মেদিনীপুরের সবং আর হচ্ছে পিংলা, হ্যাঁ সবং আর পিংলা মাদুর শিল্পের জন্য বিখ্যাত। এই সবং আর পিংলা মাদুর শিল্পের জন্য বিখ্যাত। পুরো পশ্চিমবঙ্গে যদি বলো মাদুর শিল্পের জন্য বিখ্যাত বা প্রসিদ্ধ কোন জায়গা, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সবং আর পিংলা। ঠিক আছে। এই যে পুরুলিয়া, ঠিক আছে, তাহলে এই পুরুলিয়া কি হবে? পুরুলিয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের কি হচ্ছে? একদম ওয়েস্ট, মানে পশ্চিমতম জেলা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের একদম পশ্চিমতম জেলা কি? আমাদের এই পুরুলিয়া। ঠিক আছে। এছাড়া হচ্ছে তোমার ঝাড়গ্রাম তো নতুন আমাদের হয়েছে 2017 সালে, এটা হচ্ছে আমাদের 22তম জেলা, হ্যাঁ 2017 সালে হয়েছে 22তম জেলা এই ঝাড়খণ্ড। আর আমাদের এখন পশ্চিমবঙ্গের শেষ এবং নবীনতম জেলা কোনটা? পশ্চিম বর্ধমান, যেটা কত? 23তম জেলা। তাহলে 23তম জেলার নাম কি? পশ্চিম বর্ধমান। এটা আমাদের 2017 সালে হয়েছিল। কত তারিখ হয়েছিল? 7 এপ্রিল। ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি।
কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? আচ্ছা, কংসাবতী একটা নদী, কেলেঘাই একটা নদী, এই দুটো নদী মিলেছে, এই মিলে মিলিত প্রবাহের নামটা কি? সেটা হচ্ছে অপশন এ হলদি নদী, অপশন বি রূপনারায়ণ, অপশন সি কালজানি, অপশন ডি কি তিস্তা। তাই এর সঠিক উত্তর কি হবে? হলদি নদী। আচ্ছা, আমরা একটু অপশন গুলো একটুখানি আলোচনা করে নিই। দেখো, রূপনারায়ণ, রূপনারায়ণ কি হবে? দ্বারকেশ্বর, দ্বারকেশ্বর ও শিলাই বা শিলাবতী, হ্যাঁ, দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ। এটাও পরীক্ষায় অনেকবার এসছে, হ্যাঁ, যে দ্বারকেশ্বর বা শিলাই বা শিলাবতীর মিলিত প্রবাহের নাম কি? এই রূপনারায়ণ। আচ্ছা, কালজানি, এই কালজানি কি হবে? দেখো আমি বলে দিই, আলাইকুড়ি ও ডিমার নদীর মিলিত প্রবাহ হচ্ছে কালজানি, হ্যাঁ, আলাইকুড়ি ও ডিমা, এই দুটো নদীর মিলিত প্রবাহ কি হচ্ছে আমাদের? কালজানি। আর তিস্তা তো জানোই, ত্রাসের নদী, আমরা তিস্তাকে বলি। আর হচ্ছে আমাদের উত্তরবঙ্গের যে উত্তরবঙ্গের যে প্রধান নদী সেটাও কিন্তু এই তিস্তা, ঠিক আছে। আর বিখ্যাত করোনেশন বাঁধ এই তিস্তা নদীর উপরে অবস্থিত, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আসি। এইটাই হচ্ছে আমাদের আজকে শেষ এবং লাস্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটা অপশন নাম্বারে মাউন্ট এভারেস্ট। তাহলে একটু মাউন্ট এভারেস্ট সম্পর্কে আমরা জেনে নিই। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? তাহলে এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আমরা আগে লিখে নিই, হ্যাঁ, এখান থেকে শুরু করি। সবাই একটু নোট করে নিও, হ্যাঁ। উচ্চতা 8,848.86 মিটার। আচ্ছা, ভারতের প্রথম পুরুষ যিনি মাউন্ট এভারেস্টে আরোহণে সফল হয়েছিল, তাহলে ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম পুরুষ যিনি মাউন্ট এভারেস্ট, ইংলিশে লিখলাম, হ্যাঁ, একটু মাউন্ট এভারেস্ট জয়ী, তাহলে এর সঠিক উত্তর কি হবে? অবতার সিং চিমা, হ্যাঁ, অবতার সিং চিমা। আচ্ছা, তারপরে আমরা আসি, তাহলে নিশ্চয়ই এখান থেকে আমাদের এইটুকু জানতে হবে যে ভারতের প্রথম পুরুষ যখন আমরা জেনেছি, তাহলে ভারতের প্রথম মহিলা অনেকবার এসে পরীক্ষা, হ্যাঁ। দেখো, ভারতের প্রথম মহিলাকে, তাহলে ভারতের প্রথম মহিলা, ভারতের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয়ী, তাহলে আমাদের উত্তর কি হবে? বাচেন্দ্রী পাল। এর সালটাও খুব ইম্পর্টেন্ট, আর এই সালটা অনেকবার দিয়েছে, হ্যাঁ, যে বাচেন্দ্রী পাল কত সালে মাউন্ট এভারেস্ট জয়ী হয়েছে, কত সালে? 1984 সালে। আচ্ছা, তারপরে আমরা আসি যে বিশ্বে প্রথম মাউন্ট এভারেস্ট জয়ীকে পুরুষ হিসেবে, বিশ্বে প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী তেনজিং নোরগে। আরেকটা কি হবে আমাদের? এডমন্ড হিলারি। তাহলে আমরা এটাও জেনে নিই যে বিশ্বে প্রথম মহিলাকে, এটা কিন্তু পুরুষ, হ্যাঁ, এরা এরা হচ্ছে মেল। তাহলে ফিমেলটাও আমরা জেনে নিই। বিশ্বে প্রথম ফিমেল, হ্যাঁ, যিনি মাউন্ট এভারেস্ট জয়ী, তাহলে কি হবে? বিশ্বে প্রথম মহিলা যিনি হচ্ছে মাউন্ট এভারেস্ট জয়ী, সে কি? জুম্পো তাবেই। একটু অ্যাডজাস্ট করে সবাই লিখে নিও, আমি আরেকবার করে পড়ে দিচ্ছি। দেখো,
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর কি? মাউন্ট এভারেস্ট। আচ্ছা, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8848.86 মিটার। ভারতের প্রথম পুরুষ যিনি মাউন্ট এভারেস্ট জয়ী তার নাম কি? অবতার সিং চিমা। হ্যাঁ, চয়রসি ময়কা চিমা। ভারতের প্রথম মহিলা যিনি এই মাউন্ট এভারেস্ট জয়ী তাদেরকে বাচেন্দ্রী পাল। কেন সালটা লিখলাম? কারণ পরীক্ষা এসছে যে বাচেন্দ্রী পাল কত সালে মাউন্ট এভারেস্ট জয়লাভ করে। কত? 1984। বিশ্বের প্রথম মাউন্ট এভারেস্ট জয়ীকে? তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি। এরা কি পুরুষ হিসেবে। আর বিশ্বের প্রথম মহিলা যিনি এই মাউন্ট এভারেস্ট জয়লাভ করে সেকে জুনকো তাবেই। এছাড়াও আরো আরো কিছু প্রশ্ন আছে, যেমন যে প্রথম কোন ব্যক্তি মাউন্ট এভারেস্টকে পরিমাপ করেছে? তাহলে আমাদের কি হবে? সে একজন বিখ্যাত ভারতীয় রাধানাথ সিকদার। ঠিক আছে। এছাড়াও এই মাউন্ট এভারেস্টকে নেপালি ভাষায় কি বলা হয়? সাগরমাথা। আর চৈনিক ভাষায় বা চীনা ভাষায় কি বলা হয়? চোমোলাংমা। এই মাউন্ট এভারেস্ট আমাদের কোথায় অবস্থিত? নেপালেই অবস্থিত। ঠিক আছে। এছাড়া আমরা বাকি দেখো এখানে অপশনগুলো একটু আসে, যে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। ঠিক আছে। এটার আমার উচ্চতা কত? একটু উচ্চতাটা তোমরা সবাই জেনে নিও, 8598 মিটার। ঠিক আছে। আচ্ছা, এই দেখো কামেট আছে না, কামেট হচ্ছে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এই যে কামেট, এই কামেটটা কি হবে? এই কামেট হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। হ্যাঁ, অরুণাচল, অরুণাচল লিখে রাখো। হ্যাঁ, এই অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই কামেট। আর কাকাবোরাজি কোথায়? কাকাবোরাজি হচ্ছে আমাদের মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, কাকাবোরাজি। তাহলে আজকে এই অবধি থাকলো। কেমন লাগলো তোমাদের এই কোশ্চেনের সেটটা? আমরা এরকম প্রত্যেকদিন ভিডিও আমরা নিয়ে আসবো। তোমরা কিন্তু সবাই আমাদের সাথে একদম সময় মতো যুক্ত হয়ে যাও, এবং সবাই কিন্তু ডিএম এডুকেশন চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। জয় হিন্দ।